আসসালামু আলাইকুম। ব্রেকিং বাংলা আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। তফসিলের দ্বারপ্রান্তে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে নির্বাচন কমিশন ইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশনের দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তি আজ। 300 আসনে প্রার্থী দেবে তাহেরির দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের। কোনো এজেন্সি 2-3 ঘণ্টায় থাই ই-ভিসার পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। চাচাতো ভাইকে হত্যার দায়ে 2 সহোদরের মৃত্যুদণ্ড। যশোরে চাচাতো ভাইকে হত্যার দায়ে আপন 2 ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে এই খবরটি দেখছেন। তফসিলের দ্বারপ্রান্তে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে রয়েছে নির্বাচন কমিশন ইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান কমিশনের দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তি আজ। এদিন নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সেই বার্তা দিতে পারে ইসি। এজন্য কমিশনের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভার পর তফসিলের তারিখ জানাতে পারে ইসি। নির্ভরযোগ্য সূত্রে এইসব তথ্য জানা গেছে। এদিকে গণভোটের অধ্যাদেশের খসড়া প্রণয়ন করা হয়েছে। ওই খসড়ার কপি রোববার নির্বাচন কমিশনে পৌঁছেছে। 2-1 দিনের মধ্যেই এই অধ্যাদেশ জারির কথা রয়েছে। অধ্যাদেশ জারির পরই গণভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ইসি। তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার রোববার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো আবারও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যাতে ত্রুটি থাকলে সংশোধন করা যায়। এটা করা হচ্ছে তফসিল ঘোষণার জন্যই। আশা করছি খুব দ্রুতই সবকিছু জানতে পারবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের 1 বছর পূর্তি হচ্ছে। বছর পূর্তিতে কিছু মেসেজ পাবেন। জানা যায় 10 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে 4, 7 ও 8 ডিসেম্বর আলোচনায় আছে। আর ভোট গ্রহণ হতে পারে 5, 7, 8 বা 12 ফেব্রুয়ারি। তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত 2 মাস সময় রাখা হবে। ইসির কর্মকর্তারা জানান, 8 ফেব্রুয়ারি রোববার ভোট গ্রহণের জন্য বেশি উপযুক্ত মনে করা হচ্ছে। 1979, 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচন রোববার অনুষ্ঠিত হয়েছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় প্রচুর ভোটার গ্রামে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান। স্বাধীনতার পর এ পর্যন্ত 12টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে 1973, 1986, 1991 ও 1996 12 জুন সালের ভোট গ্রহণ হয় বুধবার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের কথা বলা হচ্ছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে আদেশও জারি করেছে। নির্বাচনের সময় এগিয়ে এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় সন্দেহ রয়েছে। এমনকি ভোট হবে কিনা এমন সংশয়ে চাউর রয়েছে। এ অবস্থায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি রোববার যুগান্তরকে বলেন, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার বিষয়ে আমরা কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। ইসির কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগ মুহূর্তের কাজগুলো দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার 81টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে তফসিল ঘোষণার আগে নির্বাচন নিয়ে ধারাবাহিক সংলাপ শেষ করতে চায় ইসি। এক্ষেত্রে জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের শরিক দলগুলো সংলাপের বাইরেই থেকে যাচ্ছে। যদিও এসব দলে নির্বাচনে অংশ নিতে আইনগত বাধা নেই। দলীয় কার্যক্রম ও নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না। তফসিল ঘোষণার পূর্ব প্রস্তুতি হিসেবে 27 নভেম্বর সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কমিশন। 30 নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 22 জন সচিব ও বিভিন্ন দপ্তরের প্রধানের সঙ্গে পৃথক আরেকটি বৈঠক করবে ইসি। ওই বৈঠকে ভোট কেন্দ্র প্রস্তুত, ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেবে ইসি। এছাড়া তফসিল ঘোষণার আগে মাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং এর আয়োজন করতে যাচ্ছে ইসি। আগামী সপ্তাহে এই মক ভোটিং আয়োজনের কথা রয়েছে। রাজধানী ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ের কাছাকাছি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এটি অনুষ্ঠিত হবে। মক ভোটিং
ভোটিংয়ে একজন ভোটার কী ধরনের সমস্যার সম্মুখীন হন, একজন ভোটার ভোট দিতে কত সময়ের প্রয়োজন হবে, ভোট কেন্দ্রের ব্যবস্থাপনায় কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, এসব বিষয়ে সচক্ষে দেখবেন নির্বাচন কমিশনাররা। একই সঙ্গে বয়স্ক, গর্ভবতী নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোট কক্ষে কী ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন হয় সেটাও পরীক্ষা করা হবে। ওই অভিজ্ঞতা থেকে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে কতজন ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র ও ভোট কক্ষ হওয়া উচিত তা নির্ধারণের কথা রয়েছে। ইসির কর্মকর্তারা আরও জানান, জাতীয় নির্বাচনের বড় প্রস্তুতির মধ্যে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী মালামাল সংগ্রহ, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডিআর উদ্বোধন অন্যতম। এর বেশিরভাগ কাজই শেষ হয়েছে, তবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে। গণভোট নিয়ে প্রস্তুতি। গণভোটের অধ্যাদেশ জারির পর আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে ইসি। ইসির একাধিক কর্মকর্তা জানান, অধ্যাদেশ অনুযায়ী গণভোটের বিধিমালা করবে ইসি। ওই বিধিমালায় ব্যালট কেমন হবে, ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া বিস্তারিত উল্লেখ থাকবে। সংসদ নির্বাচন ও গণভোটের ভিন্ন রঙের ব্যালট থাকবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে আগের মতোই সাদা কালো, গণভোটের জন্য সবুজ বা গোলাপি রঙের ব্যালট চিন্তা করা হচ্ছে। রোববার পর্যন্ত এই বিষয়টি চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তারা আরও জানান, নির্বাচন ও গণভোটের ব্যালটে একই সিল নাকি পৃথক সিল ব্যবহার করা হবে সেই সিদ্ধান্ত ইসি এখনো নেয়নি। নির্বাচনে দুটি সিল ব্যবহার করা হলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন, এজন্য একটি সিল ব্যবহার করা হতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে সিল সংগ্রহ করা হয়েছে সেখানে 13তম জাতীয় সংসদ নির্বাচন উল্লেখ রয়েছে। গণভোটের ব্যালটে ওই সিল ব্যবহার করার বিষয়ে কমিশনের নির্দেশনা পাননি ওই কর্মকর্তারা। কোনো ধরনের টেন্ডার ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে সিল সংগ্রহ করলেও 1 মাস প্রয়োজন হবে। নির্বাচনের প্রতি 500 নারী ও 600 পুরুষের জন্য একটি করে ভোট কক্ষ হিসেবে ভোট কেন্দ্রের তালিকা তৈরি করেছে ইসি। একই দিনে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় একজন ভোটারের দুটি ব্যালটে ভোট দিতে বেশি সময়ের প্রয়োজন হবে। এই কারণে আসন্ন নির্বাচনে ভোট কক্ষের সংখ্যা বাড়তে পারে। ভোট কক্ষের সংখ্যা বাড়লে ভোট গ্রহণ কর্মকর্তার সংখ্যাও বাড়বে, এতে নির্বাচনী ব্যয়ও বাড়বে। প্রতিটি ভোট কক্ষের জন্য কম বেশি 14,000 টাকা ব্যয় বাড়বে। সংশ্লিষ্টরা জানান, মক ভোটিং এর পর এই বিষয়টি চূড়ান্ত হবে। 300 আসনে প্রার্থী দেবে তাহেরির দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়ান জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। সোমবার 24 নভেম্বর দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন তাহেরি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ। তিনি বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারীরা কখনো কারোর উপর জুলুম করে না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না, সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশে সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। তাহেরি বলেন, আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করার, কারণ এটাই প্রমাণিত সুন্নিরাই এদেশে শান্তিপ্রিয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। চাচাতো ভাইকে হত্যার দায়ে 2 সহোদরের মৃত্যুদণ্ড। যশোরে চাচাতো ভাইকে হত্যার দায়ে আপন 2 ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে। সোমবার 24 নভেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের ওসমান ও তার ভাই আলী হোসেন। তারা গ্রামের মৃত ছোবেদ আলী সর্দারের ছেলে। মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় উসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দিয়েছেন আদালত। আদালতের অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত দণ্ডিতদের 10,000 টাকা করে জরিমানাও করেছেন। হত্যা মামলায় 2 বছরের মাথায় রায় প্রদানের ঘটনাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করেছেন অতিরিক্ত পিপি। মামলা সূত্রে জানা যায়, ওসমান আর আলী হোসেনের সঙ্গে জমি নিয়ে তাদের চাচা নুরুল আমিনের ছেলে কামরুল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে 2023 সালের 7 সেপ্টেম্বর সন্ধ্যায় জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওসমান আর আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুলকে এলোপাতারি কুপিয়ে জখম করেন। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভিন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে 4 জনকেই যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। যশোর নেওয়ার পথে কামরুলের মৃত্যু হয়। নিহতের বাবা রুহুল আমিন সর্দার এ ঘটনায় ওসমান, আলী হোসেন এবং ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই বনি ইসরায়েল তদন্ত শেষে 2024 সালের 3 জুলাই আদালতে চার্জশিট জমা দেন।
থাইল্যান্ডের ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের। কোনো এজেন্সি 2-3 ঘন্টায় থাই ভিসার পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে, যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকার থাই দূতাবাস। সোমবার 24 নভেম্বর থাই দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, দূতাবাসের নজরে এসেছে যে কিছু এজেন্সি বিজ্ঞপ্তির মাধ্যমে থাই ভিসার অ্যাপ্রুভাল 2 ঘন্টার মধ্যে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এ বিষয়ে থাই দূতাবাসের ব্যাখ্যা হচ্ছে: 1. কোনো এজেন্সি থাই ভিসার নিশ্চয়তা দিতে পারে না। 2. থাই ভিসার আবেদন নিয়ম অনুযায়ী কঠোরভাবে পর্যালোচনা করা হয়। এবং 3. আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।